কি হয়েছে চিত্রা? মন ভার করে এত কি ভাবছো? ভাবছি কমলার কথা। এত ভাবনা কেন চিত্রা? কমলা আমার একমাত্র আদরের মেয়ে। ও এখন ছোট নেই, বড় হয়েছে। তাছাড়া প্রজারা ওকে খুব সম্মান করে। আমি ভাবছি কমলার বিয়ের কথা। তুমি তো প্রজাদের নিয়েই ব্যস্ত থাকো, এবার একটু কমলার বিয়ের কথাটাও ভাবো। ঠিকই বলেছো। আমি শীঘ্রই কমলার বিয়ের জন্য পাত্রের সন্ধান করব। কিন্তু কমলা এখন কোথায়? সখীদের নিয়ে বেড়াতে গেছে। কোথায় গেল রে সব? কোথায়? তোমরা কে? এখানে কি চাও? তোমাকে চাই। তোমাকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাব। তোমার মতো সুন্দরকে পেলে আমাদের সর্দার খুব খুশি হবে। ওস্তাদ, ওস্তাদ, নির্ঘাত এই জঙ্গলে কোনো ভূত পেত্নী আছে, আমাদের মাথা একেবারে চিবিয়ে খাবে। চলো পালি। এই, তুই থামবি না? আমাদের মার খাবি? বিরু কাপুরুষ কথাকার। নিশ্চয় কোনো মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে। না, মেয়ে নয় ওস্তাদ, মায়া, মায়া। ওখানে গেলেই আমাদের মৃত্যু। চলো, হ্যাঁ, ফিরে না। যাও। আয় আমার সঙ্গে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই, ওকে ছেড়ে দে। এত সুন্দর মুখ আগে কখনো দেখিনি। নামটা জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি কি ভাবছো, আমার নাম ঠিকানা জানতে চাও। তুমি আমার মনের কথা কি করে জানলে? আমার মন তো চাইছে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে। আমাকে যদি তোমার ভালোই লাগে, তাহলে মুখ ফুটে বলতে পারছো না কেন? কিরে সখী, চোখের পাতা যে পড়ছে না, ঘরে ফিরে চল। হ্যাঁ চল, আমি আসি। আপনার উপকারের কথা মনে থাকবে। চল। কমলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জীবনে মরণে তুমি শুধু আমার। কথা দাও, আমাকে ভুলে যাবে না? আমার চোখের দিকে তাকাও, দেখো সেখানে শুধু তোমার ছবি। আমিও তোমায় ছেড়ে বাঁচবো না কুমার। এবার আমি যাই। চাই না। আসি। ওস্তাদ, অনেক দূর চলে গেছো। হ্যাঁ, ও চলো আমরা যাই। যাই না, যাই না, চলো আসি, আসি। হ্যাঁ, চল। হ্যাঁ। মন্ত্রী মশাই, আদেশ করুন রানীমা। কাঞ্চন কুমার শিকার থেকে রাজমহলে ফিরলে ওকে আমার হয়ে আপনি বিয়ের প্রস্তাবটা দেবেন। কাঞ্চন কুমারকে বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত দায়িত্ব ওর হাতে তুলে দিতে চাই। যে আজ্ঞে রানীমা। মা, কাঞ্চন, বিয়ের কথাটা আপনাকে আর মন্ত্রী মশাইকে বলতে হবে না রানীমা। এই কথাটা বলতে কাঞ্চন কুমার নিজেই চেয়েছিলেন। এতদিনে মায়ের মনের কথাটা বুঝতে পেরেছিস। এই যেন ভোলানাথের আশীর্বাদ। মন্ত্রী মশাই,
কাঞ্চন কুমারের জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করুন। আচ্ছা, মা, তুমি অনুমতি দিলে আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি। কে সেই মেয়ে? বলো, নাম ঠিকানা বলো। সাচিনগরের মহারাজার কন্যা, নাম কমলা। মন্ত্রী মশাই, আমাকে সাচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন। এখানে আসার পর থেকে তোমার নামে রোজ একটা করে মালা গাঁথি। জানি না মিলনমালা কবে গাঁথা হবে। কমলা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে রূপনগরের দেবী যদুরানী তোমার বাবার কাছে নিজেই এসেছেন। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী 1 মাঘ কাঞ্চন কুমারের সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। বাবা কাঞ্চন, কমলা আমাদের একমাত্র আদরের সন্তান, চোখের মণি। ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো কমলা যেন জীবনে কষ্ট না পায়। কথা দিলাম, কমলাকে কোনো দুঃখ পেতে আমি দেব না। ওর জন্য সব দুঃখ আমি সইব। কমলা, এবার বাবা মার কাছ থেকে বিদায় নাও। জয় বাবা ভোলানাথ। তোমাকে ভুলে গিয়ে কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব। তাকে তার পিতৃ ঋণ শোধ করার কথা বলবো। কি গো, একা একা এখানে দাঁড়িয়ে আছো? আমি মহল থেকে তোমায় খুঁজে এলাম। বারবার কমলার কথা মনে পড়ছে। কমলা আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া তো কখনো থাকিনি। মেয়ে বড় হলে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম। জানি চিত্রা, আমি সব জানি। তবু পিতা মাতার মন তো কিছুতেই মানতে চায় না। তুমি ভেঙে পড়ো না গো, আমরা না হয় কিছুদিন পরে কমলাকে এখানে নিয়ে আসবো। তুমি আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কুমার, এত সুখ আমার কপালে সইবে তো? কমলা, তোমার এই সুখ আমি জীবিত থাকতে কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়। আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। জয় বাবা ভোলানাথ। আপনি আপনি কি বাবা, কি মনে করে আমাকে স্মরণ করেছেন? আমি বাবা ভোলানাথের আজ্ঞাবাহী দাস, নাম আমার চামুন্ডা তান্ত্রিক। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন তান্ত্রিক। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবে। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভাগ তোমার কাছে দিয়ে গেছেন। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে, নইলে রাজ্যে মহামারী লাগবে, হাজার হাজার প্রজা অনাহারে মারা যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুমি পথের ভিখিরি হয়ে যাবে। বলুন বলুন কিভাবে এই পিতৃঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। নীল সরোবর যাওয়ার পথের ঠিকানা আমাকে বলে দিন। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পথ তো 7 দিনের নয়। নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে
তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। যদি পিতৃ ঋণ শোধ করতে চাও তাহলে নীল পদ্ম আনতে তোমাকে আগামীকালই যাত্রা শুরু করতে হবে। জয় বাবা ভোলানাথ। 12টা বছরের জন্য আমাকে এই রাজ সিংহাসন, এই রাজত্ব আর কমলাকে ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা আমি কমলাকে কি করে বলি? তাহলে কি কমলাকে না জানিয়ে চলে যাব? আমাকে একা একা রেখে বাগানে? আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাটাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভার তোমার কাঁধে দিয়ে গেছে। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। বলুন কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেবো। ওই পথ তো 7 দিনের নয়। নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোনো প্রকার চক্রান্ত। ও তো ওকে নীলপদ্ম আনার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্যসিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমলা, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের 12 বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ হয়নি তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা, কমলা এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে হলেও আমাকে বিদায় দিতে হবে। চোখের জলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা। মন্ত্রী মশাই, আমি আনুষ্ঠানিকভাবে রাজ্যের সমস্ত দায়িত্ব কাঞ্চন কুমারের হাতে তুলে দিয়ে আমি বিশ্রাম নিতে চাই। আপনি তার আয়োজন করুন। তার আর প্রয়োজন হবে না মা। আমাকে যে আজকেই 12 বছরের জন্য এই মহলে বাইরে যেতে। কেন, কি হয়েছে কুমার? মা, মা তোমরা যখন নিঃসন্তান ছিলে তখন একটি সন্তানের জন্য আমার বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন। আমার জন্ম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাত্রে ওই বাগানে ভোলানাথের পূজারী তান্ত্রিক এসে বলে গেছেন, আরো বলে গেছেন বাবা আমার জন্ম হবার পর নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবার মানত করেছিলেন, কিন্তু বাবা তা দেননি। ওই নীল পদ্ম এনে আমাকে পুজো দিতে হবে, তা না হলে রাজ্যে মহামারী হবে, প্রজারা সব মারা যাবে, রাজমহল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটাই নাকি ভোলানাথের আদেশ। বলো মা, বলো আমি কি করবো? ভোলানাথের যখন আদেশ হয়েছে তখন এ রাজ্যের মঙ্গলের জন্যে, প্রজাদের মঙ্গলের জন্যে তোমাকে তো যেতেই হবে কুমার। মন্ত্রী মশাই, কাঞ্চন কুমারের নীলপদ্ম আনার জন্যে সমস্ত রকম যাত্রার আয়োজন করুন। যথা আজ্ঞা রানীমা।
কমলা, এভাবে কেঁদো না কমলা, আমাকে হাসি মুখে বিদায় দাও। চোখে জল মুছে ফেলো। 12টা বছর ধরে যদি তুমি এভাবে চোখের জল ফেলো, তাহলে আমার যাত্রা শুভ হবে না। তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন 12টা বছর তোমার পথে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। জয় বাবা ভোলানাথ। কাঞ্চন কুমার তোমার পুজো দেবার জন্যে ভক্তি ভরে নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে গেল, আর কাঞ্চন কুমারের স্ত্রী কমলা নিজের অহংকারে তোমাকে অবজ্ঞার অপমান করলো। ওই অর্বাচীন রমণীকে আমি বুঝিয়ে দেবো তোমাকে অবজ্ঞা করার শাস্তি কত কঠিন। কমলাকে ভিখারিনী সাজিয়ে আমি 12 বছর পথে পথে বলে বলে কাঁদাবো। ওকে আমি বুঝিয়ে দেবো বাবা ভোলানাথকে যে অবজ্ঞা করে সে তার জীবনের সুখ, হাসি, আনন্দ থেকে বঞ্চিত হয়। একবার চলো না, কমলাকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি। কাঞ্চনের জন্য এই বিরহ একা সইতে পারবে না। এখানে এলে ও হয়তো একটু শান্তি পাবে, একটু সান্ত্বনা পাবে। ঠিক আছে চিত্রা, আমি নিজেই না হয় একদিন সময় করে কমলার ওখানে যাব। বন্ধু, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে কয়েকদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু করবে। তা না হয় বিশ্রাম নিলাম, কিন্তু কমলার মুখটা বারবার মনে পড়ছে। 1টা বছর পার হয়ে গেল, না জানি কমলা কেমন আছে। হয়তো আমার মুখটা দেখবার জন্য ছটফট করছে। বাবা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো তোমাদের বাড়ি যেতে পারবো না। কিন্তু তোর মা তো তোকে নিয়ে যেতে বলল। বাবা কাঞ্চনও এখানে নেই। আমাদের খুব ইচ্ছে যে তুই আমাদের ওখানে গিয়ে থাক। হ্যাঁ বৌমা, তুমি তোমার বাবার সঙ্গে যাও। কিছুদিন ওখানে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আপনাকে একা রেখে আমি কোথাও যাব না মা। যতদিন না আপনার ছেলে ফিরে আসবে ততদিন আমি আপনার কাছেই থাকবো। তাই হবে মা, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সদাশিব, সদাশিব কোথায় গেল? সকাল থেকে খোঁজ নেই। আজ আসুক, ওকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। শোনো, তোমার নাম কি, বাড়ি কোথায়? সেটা জেনে তোর কি দরকার আছে? তুই কে আছিস বটে? আমি আমি পরদেশি আছে, পরদেশি, রূপনগর। হ্যাঁ, সেখান থেকে এখানে বেড়াতে এসেছি। তুমি এটা নেবে, তোমাকে না খুব সুন্দর মানাবে। তুই তো খুব খারাপ লোক আছিস রে, তোর মতলব খুব খারাপ আছে। না 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 না, আমি খুব ভালো লোক আছে, খুব বড় লোক আছে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তো তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি আমার বন্ধু হবে। ওইদিকে আমার ঘর আছে বটে, আমার বাবার সাথে কথা বলে নি, তারপর তুই আমাকে ভালোবাসবি। বাবা, তোমার আমার মধ্যিখানে বাবা কেন? আমার বাবা পালোয়ান আছে বটে। পালোয়ান? পালোয়ান? আমার বাবার সাথে তোকে কুস্তি লড়ে জিততে হবে, তাহলেই তুই আমার বন্ধু হবি। আমি চাই। পালোয়ান? কুস্তি? এসো 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 না। ওরে বাবারে, এই মুকুট যদি আমার মাথায় পড়ে তাহলে তো বিয়ের বদলে আমার মৃত্যু হবে। জানেমান, আর আমার মৃত্যু হলে তুমি কিন্তু বিধবা হয়ে যাবে। তাতে চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি যদি আমাকে পেতে চাও তাহলে বাবার সঙ্গে কুস্তি করো। ওরে বাবারে,
এ তো তোমার বাবা নয়, এ তো জল অস্থি, আমাকে এবার আস্ত লেগে ফেলবে। যাচ্ছি বাবা, আমি পালাই। ঋতু কাপুরুষ, যাও, তুমি আমার কাছে আর কখনো আসবে না। কার সাথে কথা বলছিস রে? কার এত সাহস আমার বাড়িতে ঢুকেছে? ওকে আমার সামনে নিয়ে আয়, এখনই এই গদা দিয়ে ওর মাথাটা আমি দুভাগ করে দেব। আমার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো মা। দিচ্ছি বাবা। কি হলো, জলটা নিয়ে আয় মা। যাই বাবা। এ নাও বাবা জল। দে দে। এ কে মা? বাবা, ওই যে ওইদিকে সুধীর কাকা ছিল না, তার বউ। সুদীরটা অকালে মারা গেল। যা মা যা, তাড়াতাড়ি মন্টুর দোকান থেকে আমার নাম করে 25খানা ডিম নিয়ে আয়। এক্ষুনি যাবো বাবা। হ্যাঁ, এই দেখ, তুই জানিস না মুগুর ভাজার পরে আমার কেমন খিদে পায়। যা যা তাড়াতাড়ি যা, যা যা 25খানা ডিম। হ্যাঁ যাই বাবা। তুমি একটু দাঁড়াও, তোমার জন্য না আমার বড় কষ্ট হয়। এত অল্প বয়সে বিধবা হলে জীবনের স্বাদ আহ্লাদ কিছুই মেটাতে পারলে না। তুমি কিচ্ছু ভেবো না, তোমার স্বামী নেই আর আমারও স্ত্রীটা মারা গেল। আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো তো? না না, এভাবে বললে হবে না। তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলো। তোর চাঁদ মুখটা দেখে আমি একটু ধন্য হই। দেখি, কই দেখাও না, দেখাও না, দেখি দেখি দেখি। তুই কে রে শালা, আমার সঙ্গে চালাকি? মা, উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি আপনার জলখাবারের ব্যবস্থা করছি। আপনি স্নান সেরে জলখাবার খেয়ে দরবারে যাবেন। লক্ষ্মী বৌমা আমার, স্বামী ছাড়া মনে কত দুঃখ, তবু কাউকে বুঝতে দেয় না। বালি, আমার বালি, আমার চোখের তারা, দিল কি রানী। যাও, তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরিতে এলে কেন? আহা, তুমি বুঝতে পারছো না বালি, রাজা মহারাজার সাথে থাকি, ব্যবসা বাণিজ্য আমাকেই দেখতে হয়, তাই আসতে একটু দেরি হয়ে গেল। পারদেশি, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করবে তো? জরুর করবে। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমায় বিয়ে করবে। 14 গোষ্ঠী কেন করবে? ভুল হয়ে গেছে, শুধু আমি তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করে তোমাদের দেশেই ঘর বানিয়ে থেকে যাবো। তা হবে না, তোমাদের দেশে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমি তোমাদের বাড়িতে থাকবো। পারদেশি, তুমি খুব সুন্দর আছো বটে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার বুলবুল বলে কি? লালপরি, বলো নীলপরি, আজকের রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত। কেন? আজকের রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে, সে হবে মহা সৌভাগ্যবান। তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হিরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি? চলো, রাত ভোর হয়ে এলো, চলো।
আমি একটি স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে দুই পরী এসে কি সব বলে গেল। ভগবান, এখন আমি কি করব? পরীদের কথা যদি সত্যি হয় তবে তবে আমাকে কমলার কাছে যেতে হবে। কিন্তু এত দূরের পথ আমি এক রাতের মধ্যে কি করে যাই? হ্যাঁ, একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা, ভোলা বাবা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তান্ত্রিক বাবা, বলো, কেন আমাকে স্মরণ করেছো কাঞ্চন কুমার? বাবা, আজকের রাতটা খুব শুভ আর পবিত্র। স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুই পরী এসে আমাকে বলে গেল যে আজকের রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে সন্তান হবে সে নাকি মহাভাগ্যবান সন্তান হবে। হ্যাঁ বৎস, তুমি যা শুনেছ তা সত্য। আর সেই ভাগ্যবান সন্তান তোমার ঘরেই জন্ম নেবে। তা কি করে সম্ভব? 1 বছরের পথ 1 রাতের মধ্যে আমি কি করে কমলার কাছে কি পৌঁছবো? ভক্তের মনোবাসনা অবশ্যই আমি পূরণ করব। আমি আমার শিষ্য রতন হংসকে ডেকে নিচ্ছি, সেই তোমাকে কমলার কাছে পৌঁছে দেবে। কোথায় আছো আমার শিষ্য রতন হংস? তুমি এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও। আমাকে কেন ডেকেছেন বাবা? ভক্ত রতন হংস, তুমি কাঞ্চন কুমারকে তোমার পিঠে চাপিয়ে তার মহলে যাবে, আর সেই জন্য তোমায় 9 দণ্ড সময় দেয়া হলো। 3 দণ্ড যেতে, 3 দণ্ড ফিরে আসতে, আর বাকি 3 দণ্ড কুমার তার স্ত্রীর সঙ্গে কাটাবে। কিন্তু সাবধান, আমার কথা অমান্য করলে কিংবা সময় বেশি নষ্ট করলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। মনে থাকে যেন, সময় মাত্র 9 দণ্ড। ভাই কাঞ্চন কুমার, এবার তুমি আমার পিঠে উঠে স্বপ্ন হয়ে বসো। সাবধান, আমি না বললে নামাজ চেষ্টা করবে না। ভাই কাঞ্চন, চোখ মিলে তাকাও, দেখো আমরা তোমার মহলে এসে গেছি। হ্যাঁ, তাই তো। এবার নামো। তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে এসো। আচ্ছা ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কমলা, 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 দরজা খোলো। আমি তোমার স্বামী। কমলা, শুনতে পাচ্ছ না আমার কথা? কমলা, কমলা, আমার হাতে সময় খুব কম। দরজা খোলো কমলা, আমাকে আবার ফিরে যেতে হবে। তুমি কি আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে। আমার স্বামীকে ঘরছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? কমলা, কমলা, তুমি যদি আমাকে বিশ্বাস করে দরজা না খোলো তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। কমলা, তাহলে আমিও আমার তরবারি দিয়ে তোমার মস্তক দ্বিখণ্ডিত করব। বাবা ভোলানাথ, এখন আমি কি করব? কমলা যে আমাকে বিশ্বাস করে দরজা খুলছে না। জয় বাবা ভোলানাথ। আপনি? তোমার সব কথাই শুনেছি। বাবা ভোলানাথ চাইলে সব কিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। জয় বাবা ভোলানাথ।
তুমি আমাকে ক্ষমা করো কুমার, আমি তোমাকে অবিশ্বাস করেছি। তোমার কোনো দোষ নেই কমলা। তুমি যা করেছো এক সতীসাধ্যী স্ত্রীর কাজই করেছো। কুমার, কমলা, আমার হাতের সময় খুব কম, একটু পরে ফিরে যেতে হবে। তোমাকে আজ আমি কাছে পেতে চাই। এসো এসো। এটা দেখছি বিছানা নষ্ট করে ফেলবো। রাত প্রায় ভোর হতে চলল, এবার যে আমাকে যেতে হবে কমলা। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না কুমার। কুমার, তুমি চলে এসো, সময় শেষ। আমাকে আমার পৌঁছাতে হবে। আমার যাবার ডাক পড়ে গেছে কমলা, এবার আমি চলি। কুমার, কেঁদো না কমলা, আমাকে বিদায় দাও। কুমার, তুমি কি চাও তোমার জন্য তান্ত্রিকের অভিশাপের আগুনে আমি পুড়ে মরি? কমলা, আমার জন্য রতনহংস পুড়ে মরবে, ওর জীবনের কথা ভেবে তুমি আমাকে বিদায় দাও। বেশ, আমি তোমায় আর বাধা দেবো না। যাও। কুমার, মায়ের সঙ্গে দেখা করেছে। ভাই রতনহংস, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। না ভাই কাঞ্চন, তিল মাত্র দেরি করার উপায় নেই। তুমি সেখানে আমার পিঠে এসে বসো। দাসী, দাসী, আগে রানীমা। রোজ সকালে ঘুম থেকে বৌমা আমাকে ডেকে তোলে, রাজ্যের সমস্ত কাজকর্ম করবার আয়োজন করে দেয়। আজ তো বৌমা আমাকে ডাকতে এলো না। বৌমা কি এখনো ঘুমোচ্ছে? যাও তো, গিয়ে দেখে এসো তো। জি আগে রানীমা। রানীমা, কি দেখলে দাসী? বৌমা ঘুমোচ্ছে তো। রানীমা, আপনাকে কথাটা বলতে আমার ভয় করছে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বৌরানী এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরের একটা দরজা ভেঙে পড়ে আছে, চুল বিছানা সবকিছু এলোমেলো। আমার মনে হয় সারা রাত কোনো পরপুরুষ ছিল। রানীমা, দাসী, কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখবেন, চলুন। ওঠ কলঙ্কিনী, ওঠ। সারা রাত তোর ঘরে কে ছিল? কার সঙ্গে তুই নিশি যাপন করেছিস? বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল মা। চুপ কর। যে ছেলে 1 বছর আগে নীলপদ্ম আনতে গেছে, সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল? এও আমাকে বিশ্বাস করতে হবে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন 2 বছর বয়স, তখন আমি বিধবা হয়েছিলাম। আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না। আর তুমি 1 বছর যেতে না যেতেই
শরীরের প্রয়োজন মেটাবার জন্য পর পুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পা ছুঁয়ে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই। আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো। ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। একদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল। সেদিন আমি জানতাম না যে অহংকারের মুখে তুমি নোংরা ছুঁড়ে মারবে। আপনি চুপ করুন মা, এসব কথা শোনাও পাপ। আমার সমস্ত দেহ মন জুড়ে আছে আপনার সন্তান। আপনার সন্তানের জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করার আগে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। যতই চোখের জল ফেলে অভিনয় করো, আমি তোমার মুখ থেকে ওই পরপুরুষের নামটা বের করেই ছাড়বো। দাসী, বলুন মা। আমার চাবুক নিয়ে এসো। আমি দেখতে চাই সত্যি কথাটা কি করে বের না হয়। আপনি আমায় আঘাতে আঘাতে মেরে ফেলতে পারেন, তবু আমি একই কথা বলবো, আপনার সন্তানই আমার কাছে এসেছিল। বল কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কে এসেছিল? বল কে এসেছিল? বল কে এসেছিল? বল কে এসেছিল? বল হতভাগী, কে এসেছিল? দাসী, এই কুলোটা কলঙ্কিনীর দেহ থেকে সমস্ত রাজ অলংকার খুলে নিয়ে এক বস্ত্রে দরবারে হাজির করো। নিয়ে যাও। রক্ষী, আদেশ করুন রানীমা। জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। জি আজ্ঞে রানীমা। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশমর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা। কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। রানীমা, বৌরানীকে এত বড় শাস্তি দেবার আগে কাঞ্চন কুমারের মতামতের প্রয়োজন আছে আমি মনে করি। তাই বলছিলাম, যতদিন কাঞ্চন কুমার ফিরে না আসে ততদিন বৌরানীকে জেলখানাতে রাখার অনুমতি দিন। মন্ত্রী মশাই, কমলার প্রতি দয়ার কারণ আমি আপনার কাছে জানতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার নির্দেশ অমান্যকারীকে আমি কিছুতেই ক্ষমা করব না। জল্লাদ, জল্লাদ, অপরাধীকে নিয়ে যাও। এত বড় কঠিন শাস্তি আমায় দেবেন না মা। এই ঘর আমার কাছে স্বর্গ, এই ঘরে আমি মরতে চাই। আপনি আপনি নিজে হাতে আমায় মেরে ফেলুন, সেই মৃত্যু আমি সইতে পারবো। জল্লাদ, এই বিচারিণীকে নিয়ে যাও। ভোর হবার পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। জল্লাদ, বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে? আমি তোমার ছোট বোনের মতো, আমায় তুমি মুক্ত করে দাও। বৌরানী, আমি আপনাদের অনেক নিমক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব। নিমক হারামি করব। কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায়? রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে না? আপনি যান। শোনো বোন, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দেবে?
বলতে পারো বোন, সাচিনগরে মহারাজের বাড়িটা কত দূর? আরো 7 দিনের পথ। আরো 7 দিন? বাবা ভোলানাথ, তোমার এই মেয়েকে তুমি রক্ষা করো। আমি ভাবতে পারছি না আমার মেয়ে কলঙ্কের কালি মুখে নিয়ে সবার মুখ কালি করে দেবে। কাঞ্চনের মা তোমাকে খবর পাঠালো, আর সেটাই বিশ্বাস করে নিতে হবে? এমনও তো হতে পারে সব মিথ্যে, সব ভুল। আমার কমলা কলঙ্কিনী নয়। এত বড় ভুল দেবী চৌধুরানী করতে পারেন না। কমলা যেমন আমাদের আদরের মেয়ে, তেমনি ওনারও পুত্রবধূ। তাই ঘটনা সত্য না হলে পুত্রবধূকে প্রকাশ্যে বিচার করে জল্লাদের হাতে উনি তুলে দিতে পারতেন না। বাবা, কে তুমি? কি চাও আমার কাছে? বাবা, আমি তোমার কমলা। না, আমার মেয়ে কমলা মরে গেছে। দেবী চৌধুরানী তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে। জল্লাদ তাকে বধ করেছে। জল্লাদ আমায় ছেড়ে দিয়েছে বাবা। সেটা আমার দুর্ভাগ্য। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। বাবা, কে তোমার বাবা? যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয়, সে আমার কেউ নয়। আমি তোমার বাবা নই। বাবা, তুমি তোমার কমলার কথা বিশ্বাস করো। যা শুনছো সব মিথ্যে, সব ভুল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি শুধু একটা কথাই জানি, তুমি দুশ্চরিত্রা। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা অনুরোধ, আমি রাজকন্যা, রাজার ঘরে জন্ম আমার। ছোটবেলা থেকে অভাব কি আমি দেখিনি, ক্ষুধার কি জ্বালা আমি জানি না। আজ 7 দিন হলো আমার মুখে দানা জোটেনি। আমায় এক মুঠো ভাত খেতে দাও বাবা। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না বাবা। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। না, তোমার মতো কলঙ্কিনীর মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তুমি নিষ্ঠুর হতে পারো, তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি মা। আমি কমলাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। ওর জন্য এক মুঠো ভাত নেই, এই কথা আমি কিছুতেই বলতে পারবো না। আয় মা কমলা, আয়। তোর বাবা তোকে ভাত না দিক, আমি দেব। আয় মা, আয়। নে মা, খেয়ে নে। এক মুঠো ভাত তুমি সত্যি সত্যি আমায় খেতে দিলে না বাবা? না, আমি কোনো অমঙ্গল ডেকে আনতে চাই না। যাও, এখান থেকে বেরিয়ে যাও তুমি। ডাকবে না, কমলাকে পিছু ডাকবে না।
করো। মা, ওটা ভূত নয় মা, আমি নিজেই ভূতের রূপ ধরে তোকে পরীক্ষা করছিলাম। তুই একটা আশ্রয় খুঁজছিস তো? হ্যাঁ বাবা, এখন আমি কোথায় যাব? আমি যে মা হতে চলেছি। নিশ্চয়ই আশ্রয় পাবি মা। এই পথ ধরে সোজা চলে যা, দেখবি একজন কাঠুরিয়াই তোকে আশ্রয় দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।